আচ্ছা, আমাদের আজকের নেক্সট টপিক হচ্ছে কারেন্ট ইন্টারাপশন ইন এসি সার্কিট ব্রেকার। আপনারা হচ্ছে টপিকগুলোর নাম যেন খাতায় থাকে, তাহলে আপনারা দেখে মনে পড়বে যে কি কি আমাদের টপিক ছিল। আচ্ছা, আপনারা তো ওই যে পাওয়ার সিস্টেম যখন পড়ছেন তখন কিছু ফল্ট সম্পর্কে আপনাদের ধারণা হওয়ার কথা। লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে যে কোনো একটা ফেজ অথবা দুইটা ফেজ থাকে, আর সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে তিনটা ফেজই থাকে, বুঝতে পারছেন? তাহলে আনসিমেট্রিক্যাল ফল্টের তিনটা আবার ধরন আছে। একটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, আর হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তাহলে আরেকটা হলো সিমেট্রিক্যাল ফল্ট, যেখানে তিনটা ফল্টই ইনভলভ, মানে তিনটা ফেজই ইনভলভ থাকে। সেটা হলো খুবই রেয়ার হয়। এটা হচ্ছে তিনটা লাইনই আপনার শর্ট হয়ে গেল, অথবা তিনটা লাইন শর্ট হয়ে গ্রাউন্ডেড হয়ে গেল, সেটা হয়ই না, একেবারে কম হয়। এখানে একটা ফল্টের আপনারা দেখানো হয়েছে। এই ফল্টটা কি ফল্ট বলেন তো, ছবিটা দেখে। ট্রিপল লাইন টু লাইন ফল্ট, তাই না? তিনটা ফেজই শর্ট হয়ে গেছে। তাহলে এখানে এই একটা ফল্ট হয়ে আমাদের তখন সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডটা কীরকম হবে, ট্রানজিয়েন্ট পিরিয়ডটা কীরকম হবে, তখন সেটা দেখা হবে। আচ্ছা, এখানে দেখেন একটু, এখানে কি বলছে যে সাপোজ এ থ্রি ফেজ শর্ট সার্কিট ইজ অ্যাপ্লাইড অন অ্যান আনলোডেড অল্টারনেটর। অল্টারনেটরের আরেক নাম হচ্ছে জেনারেটর। অ্যাট দ্য ইনস্ট্যান্ট হোয়েন দ্য ফেজ ওয়াই with respect to neutral is 0. In such case, short circuit current in phase Y will have maximum DC component and the waveform IY will be maximum unsymmetrical about normal zero axis as shown. আচ্ছা, এখানে অত কিছু বোঝার দরকার নেই, জাস্ট আপনারা দেখেন এটা হচ্ছে একটা জেনারেটর। সেই জেনারেটরে আমরা একটা লাইন টু লাইন এটা ফল্ট হয়েছে। এই ফল্ট হওয়ার পরে আমরা ওই যে আগে যে দেখলাম সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ড দেখতে কীরকম হয়, ছোট হইল কেন সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে দেখেন যে আমাদের উপরের যে গ্রাফটা, এটা হচ্ছে আমাদের আই ওয়াই বা ওয়াই ফেজের শর্ট সার্কিট কারেন্ট বা ফল্ট কারেন্ট দেখাচ্ছে। আর এই যে ভি ওয়াইটা হচ্ছে সার্কিট ব্রেকারের অ্যাক্রসে কি ভোল্টেজটা কী ধরনের আমরা দেখব সেটা আমরা দেখানো হচ্ছে। দেখেন যে প্রথম এই চিত্রটা তো আপনারা পরিচিত, তাই না? এই যে আগের স্লাইডটাতে আমি দেখাইছি, হ্যাঁ, এই কারেন্টেরটা আপনারা দেখছেন। এখন এই যে একটা ফল্ট হয়েছে একটা ব্রেকার অ্যাক্রসে ভোল্টেজটা কীরকম হয় সেটা হচ্ছে আমরা এখানে দেখি। এখন যেটা সাবট্রানজিয়েন্ট পিরিয়ড সেই বরাবর দেখেন ভোল্টেজটা 0 হয়ে আছে। সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে কি আমরা সার্কিটটাকে ব্রেক করি? না, করি না, তাই না? তাহলে আমরা যদি একটু আঁকি, ড্র করি একটু সার্কিটটা। ধরেন এটা হচ্ছে আমাদের সোর্সটা, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারটা, এটা হচ্ছে আমাদের লোড। আমাদের ফল্ট হয়ে আছে। আমরা এটার অ্যাক্রসে ভোল্টেজটা কীরকম হয় সেটা হচ্ছে আমাদের এই ছবিটা। তাহলে আমাদের ফল্ট এই পজিশনটাকে আমরা বলি সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে আমাদের এখনও সার্কিটে এরকম না, তখনও ব্রেক হয়েছে না, ব্রেক হয় নাই। আমি কি বলছি, সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে হ্যাঁ এরকম হয়ে আছে না, এটা ভুলে যান। ওই যে উপরে যেটা, এটা ভুলে যান। না, মেক না, আমি বুঝাইতে পারিনি। আমি আরেকবার আমি বলি। দেখেন এটা হচ্ছে আমাদের সার্কিটটা। এটা ছোট হয় কেন বারবার? এটা হলো আমাদের সার্কিটটা নর্মাল অবস্থা। ধরেন এখানে একটা ব্রেকার এখানে আছে, বোঝা গেছে? এই ব্রেকারের অ্যাক্রসে আমরা ভোল্টেজগুলো দেখবো। এখন প্রথমে যখন সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা আসছে, কারেন্ট অনেক বেশি ফ্লো হচ্ছে, তখনও কি সার্কিটটা ব্রেক হয়? না, তখন সার্কিটটা ব্রেক হয় নাই। এই যে এটা ক্লোজ অবস্থায় আছে। এই দুই পয়েন্টে আমরা যদি ভোল্টেজ দেখি, একটা ভোল্টমিটার ধরি, কি দেখব? কোনো ভোল্টেজ কি দেখবো সেখানে? এই পথটার কি কোনো 0 হবে না? কারণ কি এই পথটার কি কোনো রেজিস্ট্যান্স আছে কন্ডাক্টর পথে? তাহলে আর 0, আর যদি 0 হয় আই আর 0, তাহলে এই পজিশনে ভোল্টেজটা 0 না?
দেখেন এখানে কিন্তু এই পজিশনে ভোল্টেজটা 0, কোনো ভোল্টেজ দেখতেছেন এখানে না। এরপরে হচ্ছে আমরা সার্কিটটাকে ব্রেক করব, ব্রেক করে এই অবস্থায় আসবো না, সার্কিটটাকে ব্রেক করে, সেটা হলো ট্রানজিয়েন্ট পিরিয়ড। ট্রানজিয়েন্ট পিরিয়ডেও আবার সার্কিটটা কিন্তু ব্রেক এত দ্রুত হবে না, সার্কিটটা আমি একটু আরেকটা আঁকতে হবে এখানে। দেখেন আমি একটা পজিশন দিলাম, দুইটা পজিশন দিলাম, তিনটা পজিশন দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, যেখানে হচ্ছে এই যে গ্যাপটা ছোট, তাই না? এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এখানে গ্যাপটা একটু বড়, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন। যেহেতু এখানে 3টা পোর্শন আছে, 3টা পোর্শনের জন্য আমি 3টা পজিশন দেখাচ্ছি। 1 নাম্বার পজিশনে আমি যখন মাত্র সার্কিটটা একটু হালকা করে ব্রেক করছি, তখন এখানকার রেজিস্ট্যান্স একটা ক্রিয়েট হবে না, আর্ক ক্রিয়েট হবে প্লাস একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, তাই না? এই আর্ক এবং রেজিস্ট্যান্সের জন্য এখানে কিছুটা কারেন্ট ড্রপ হবে না, সেই ড্রপের জন্য কিছুটা ভোল্টেজ এখানে উৎপন্ন হবে। সেই ভোল্টেজটুকু দেখেন এখানে কন্ট্যাক্টর যখন সেপারেট করা হয়েছে, এই ছোট একটা ভোল্টেজ দেখানো হয়েছে এখানে, বুঝে গেছে? এরপরে যখন সার্কিটটাকে 2 নম্বর পজিশনে আমি আসছি, এখান থেকে এখানকার দূরত্বের চেয়ে এই পজিশন থেকে এই 2 নম্বর পজিশনের দূরত্ব বেশি না? বেশি কি না? বেশি। তাহলে দূরত্বের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? দূরত্ব যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে, মনে আছে? তাহলে এই যে 2 নাম্বার পজিশনের পর্যন্ত রেজিস্ট্যান্সটা বেশি হওয়ার কারণে এখানে ড্রপটা বেশি হবে না, ভোল্টেজ ড্রপটা। তাহলে এই দেখেন প্রথম 1 নাম্বার পজিশনের চেয়ে 2 নম্বর পজিশনের ভোল্টেজ ড্রপটা বেড়ে গেছে, দেখতে পারতেছেন? 3 নাম্বার পজিশনে দেখেন সবচেয়ে বেশি দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত, সবচেয়ে বেশি দূরত্ব হওয়ার কারণে এখানকার রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি, রেজিস্ট্যান্সটা বেশি হওয়ার কারণে এখানে ড্রপ বেশি হবে না। দেখেন 3 নাম্বার পয়েন্টে এসে আমাদের ভোল্টেজটার ড্রপ সবচেয়ে আমরা বেশি দেখতেছি, এবং এই ভোল্টেজগুলোকে বলা হয় আর্ক ভোল্টেজ, আর্কিং ভোল্টেজ। এটা কিন্তু সিস্টেম ভোল্টেজ না, এটাকে বলা হয় আর্কিং ভোল্টেজ। আর্ক জেনারেট হওয়ার কারণে এই ভোল্টেজটা এখানে ড্রপ হচ্ছে, এই জন্য একে বলা হয় আর্কিং ভোল্টেজ। তাহলে এটা কেন 0, এটা কেন আস্তে আস্তে ভোল্টেজের মানটা বাড়তেছে, এটা আপনারা বুঝতে পারলেন? আচ্ছা, ওকে। এরপরে আমাদের দেখেন যে তারপরে চিত্রটা, এই যে এখানের যে চিত্রটা, এই পিরিয়ডটার নাম কি বলেন তো? এই যে নীল নীল যে আর্কিং ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই পিরিয়ডটার নাম কি তাহলে? ট্রানজিয়েন্ট পিরিয়ড। ট্রানজিয়েন্ট পিরিয়ড শেষ হওয়ার পরে আমাদের স্টেডি স্টেট পিরিয়ড শুরু হলো, কিন্তু আগের মতোই শুরু হলো, কিন্তু দেখেন ভোল্টেজটা হিসাব মতো আমাদের এইরকম লাল লাইন হওয়ার কথা, কিন্তু তার আগে আবার একটা ছোট একটা সমস্যা দেখা গেছে এখানে। এই যে এখানে একটা পিক দেখা যাচ্ছে, এটা কিন্তু এই যে জায়গাটার জন্য আমাদের সমস্যা, তাই না? আমাদের হিসাব মতো হওয়া উচিত ছিল এরকম স্টেডি স্টেট পিরিয়ডে। এখানে আমরা ফল্ট ক্লিয়ার করে দিছি, ঠিক সেমভাবে এখানেও একটা সুন্দর সাইনোসাইডাল লাইন দেখার কথা, তাই না? এরকম একটা লাইন দেখার কথা, তাই না? এরকম লাইন এভাবে চলে যাবে, তো না গিয়ে এখানে একটা আমাদের পিক দেখতে পাচ্ছি এখানে। এই পিকটাকে একটা নাম আছে, সেটা বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ। আর্কটাকে আবার সে স্ট্রাইক করছে, পুনরায় স্ট্রাইক করার কারণে এটাকে বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ। এই কারণে 3 নাম্বারে যখন আমরা ব্রেকারের ম্যাক্সিমাম পজিশনে গেছি, এরপরে কিন্তু আমরা হচ্ছে ওই যে এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে বাতাস ফ্লো করে দিই, ওয়েল সার্কিট ব্রেকারে পানির মধ্যে তেলের মধ্যে ডুবাই, SF6 গ্যাস ফ্লো করি। গ্যাস ফ্লো করার মাধ্যমে এই যে আর্কগুলো ক্রিয়েট হয়, আর্কটাকে আমরা সরাই দিই বা ঠান্ডা করে ফেলি আর্কটাকে। 3 নাম্বার পজিশনে মানে এই পয়েন্টে আসার পর তো নতুন করে আর্ক জেনারেট হওয়ার কথা না, কিন্তু হয়, আর্কটা জেনারেট হয়। আর এই আর্ক জেনারেট করে যে ভোল্টেজটা, তাকে বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, বুঝে গেল? এখন এই আর্কটা কেন ক্রিয়েট হয় তার আপনারা যদি পড়তে চান, সেটা আসতে হবে এখানে। ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অফ কি আছে এখানে? অন টিআরভি। আচ্ছা, রিস্ট্রাইকিং ভোল্টেজের আরেকটা নাম হচ্ছে টিআরভি। রিস্ট্রাইকিং ভোল্টেজ অর ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। ট্রানজিয়েন্টটা মানে কি বলেন তো? যখন অ্যাবনর্মাল কন্ডিশন হয়, তাই না?
ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ মানে ট্রানজিয়েন্টটাকে আবার ফিরে নিয়ে আসা, মানে অ্যাবনর্মাল কন্ডিশনকে আবার ফিরে নিয়ে আসা, তাই না? বুঝতে পারতেছেন কি বলতেছি? এটাকে বলা হয় TRV। আচ্ছা, এখানে আপনারা কি শিখলেন? আপনারা হচ্ছে ব্রেকারকে আমরা যখন ক্লোজ অবস্থায় থাকে তখন কি ধরনের কারেন্ট শেপ আমরা দেখি, ভোল্টেজ দেখি। যখন ব্রেকারটা 1 নাম্বার পজিশনে ছিল তখন ভোল্টেজ ড্রপটা কীরকম হয়, 2 নাম্বারে কীরকম হয়, 3-এ কীরকম হয়, 3-এ যখন ভোল্টেজটা আমরা সার্কিটটাকে ব্রেক করে দিই তখন হচ্ছে এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা আর্কটাকে আমরা এক্সটিংগুইশ করি বা আর্কটাকে আমরা দূর করে দিই। তারপরেও যে কারণে একটা আমরা আবার এই পিরিয়ডটা এই যে পিক যে আবার বেড়ে গেল, এটাকে আমরা বলতে পারি না আবার এই যে উপরের পিক বেড়ে যাওয়ার এই পজিশনে চলে গেছে, বাট মানে আগের অ্যাবনর্মাল কন্ডিশনে চলে গেছে, আমরা বলতে পারি না। এই জন্য এই ভোল্টেজটাকে বলা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। দুইটা কিন্তু সেম। ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের মানে আমি কি বললাম? ট্রানজিয়েন্টকে রিকভার করে বা ট্রানজিয়েন্টকে আবার নিয়ে আসে যে ভোল্টেজটা, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। তার মানে এই যে এইটা কী জন্য হয় সেটা আমাদের জানতে হবে। ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা কেন আমরা আর্কটাকে দূর করার পরেও সুন্দর এই ধরনের সিগন্যাল না আসে, কিছু সময়ের জন্য আমরা আবার সেই ট্রানজিয়েন্ট কন্ডিশনটা চলে আসে, সেইটার আপনার ব্যাখ্যা পড়বেন হচ্ছে ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন TRV। পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা যে আমাদের জেনারেট হচ্ছে সেটা হচ্ছে এটা, এখানে দেখতে পাবেন। আচ্ছা দেখেন, এই ডট ডট নীল লাইনটা হচ্ছে আমাদের সিস্টেম ভোল্টেজ বা জেনারেটর যে ভোল্টেজটা তৈরি করে সেটা। তারপরে দেখেন যে এই যে লালটা যেটা, সেটা হচ্ছে আর্ক ভোল্টেজ। সার্কিটটাকে ব্রেক করার পরে আমরা যে ভোল্টেজের শেপ দেখলাম না, এই যে এই শেপগুলো দেখছে না একটু আঁকাবাঁকা আঁকাবাঁকা, সেটা হচ্ছে আর্ক ভোল্টেজ। আর এই যে সবুজটা সেটা হচ্ছে আপনাদের ফল্ট কারেন্ট বা আর্ক কারেন্ট, সেটা হচ্ছে এই যে এই সবুজটা। আগের চিত্রটা দুইটা পাশাপাশি দেখাইলে আমি ভালো বলতে পারতাম, আগের চিত্রটার সাথে আপনাদের এটা একটু রিলেট করা লাগবে। এই যে আপনাদের এই যে নীলটা মনে রাখবেন, নীলটা জিগজ্যাগ করা, এটা হচ্ছে আর্ক ভোল্টেজ। সিস্টেম ভোল্টেজটা সম্ভবত ওখানে সবুজ ছিল, না সিস্টেম ভোল্টেজ আর্ক কারেন্টটা সবসময় সম্ভবত সবুজ ছিল, আরেকটা হচ্ছে সিস্টেমটা ছিল ডট ডট করে দেয়া নীল। দেখেন সিস্টেমটা ভোল্টেজ ডট ডট করে দেয়া নীল, এবং আর্ক ভোল্টেজটা হচ্ছে লাল, আর কারেন্টটা হচ্ছে সবুজ। এখন আপনারা পাওয়ার ফ্যাক্টর যদি পড়ে থাকেন, পাওয়ার ফ্যাক্টরে যখন ইউনিটিতে থাকে পাওয়ার ফ্যাক্টরটা, তার মানে কি সার্কিটটা রেজিস্টিভ সার্কিট না? আর যখন আপনাদের ল্যাগিং থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ইন্ডাকটিভ, আর যখন লিডিং থাকে পাওয়ার ফ্যাক্টরটা ক্যাপাসিটিভ। এই যে এই ছবিটা দেখে আপনারা কি বুঝতে পারতেছেন? পাওয়ার ফ্যাক্টরটা এখানে কি রেজিস্টিভ, ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ? রেজিস্টিভ। এমনি বললেন নাকি বুঝে বলছেন? এমনি বলছেন তাই না? এমনি বলছেন, আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা রেজিস্টিভ পাওয়ার ফ্যাক্টর এটা। আচ্ছা দেখেন, রেজিস্টিভ পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো কি ফেজ ডিফারেন্স থাকে? এখানে দেখেন, এখানেও কি কোনো, হ্যাঁ জিরো অ্যাঙ্গেল থাকে। এখানে দেখেন এটা রেজিস্টিভ না পাওয়ার ফ্যাক্টরটা? এই রেজিস্টিভ পাওয়ার ফ্যাক্টরে তাহলে আমরা কি বলতে পারি যে এখানে পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি, 1, পাওয়ার ফ্যাক্টর 1। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লোজ করে দেন ভিডিওটা।